নমস্কার, আমি অর্চিতা শীল, ইগনোর রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 131 এর ইউনিট 2 অ্যান্ড 3 এর উপরে আমি আমার বক্তব্য রাখছি। ইউনিট 2 এর যে বিষয়টির উপর আজকে আমার আলোচনার সূত্রপাত, সেই বিষয়টি হলো জন স্টুয়ার্ট মিল এবং তার স্বাধীনতা সম্পর্কে ধারণা। জন স্টুয়ার্ট মিল প্রধানত একজন উদারবাদী ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তাবিদ ছিলেন এবং দেখা যায় যে তিনি ব্যক্তি স্বাধীনতায় ভরপুর একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন এবং এই উদ্দেশ্যে তিনি মানুষের চিন্তা, বিশ্বাস এবং মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত তার ধারণা তিনি গড়ে তুলতে চেয়েছিলেন, যেটা একান্তই তার মতো ছিল। মিল মনে করতেন যে স্বাধীনতার মাধ্যমে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি তার নিজের আত্ম উন্নতি ঘটাতে পারে এবং তার মাধ্যমে ব্যক্তির জীবন আরো উন্নত থেকে উন্নততর হতে পারে বা সেটা মহিমান্বিত হয়ে উঠতে পারে। জন স্টুয়ার্ট মিলের এই উদারনীতিবাদী ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ভিত্তি কি ছিল? উত্তরে বলা যায় যে এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ভিত্তি তার নিহিত ছিল সাধারণত দেখা যায় যে ধ্রুপদী বা সনাতনী অর্থবিজ্ঞানের যে স্বাচ্ছন্দ্য নীতি, সেই নীতির মাধ্যমে বা সেই নীতির মধ্যেই সেটি প্রতীত ছিল। তাহলে এই নীতির মূল কথা কি ছিল? এই নীতির মূল কথাই হলো ব্যক্তি অবাধ স্বাধীনতা ভোগ করবে। রাষ্ট্র ব্যক্তির স্বাধীনতায় কখনোই ইন্টারফেয়ার করবে না বা হস্তক্ষেপ করবে না। তাই ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের নীতি অনুযায়ী মিল তাই বলেছিলেন যে রাষ্ট্রকে একটি প্রয়োজনীয় শত্রু বলে গণ্য করে। তিনি রাষ্ট্রকে ভীষণভাবে মানুষের ইন্ডিভিজুয়ালিজমের উপরে গিয়ে কখনোই গুরুত্ব বা ইম্পর্টেন্স দিতে চাননি। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ অনুযায়ী আভ্যন্তরীণ শৃঙ্খলা এবং বহির আক্রমণ থেকে দেশকে যদি রক্ষা করতে হয়, প্রোটেক্ট করতে হয়, তবে সেক্ষেত্রে রক্ষা করবে সেটাকে, সেটা করবে কিন্তু রাষ্ট্র করবে এবং সেটাই করা হচ্ছে রাষ্ট্রের কর্তব্য। ব্যক্তির জীবন এবং স্বার্থকে সুনিশ্চিত করার জন্যই তবে রাষ্ট্রের প্রয়োজন আছে। কিন্তু প্রয়োজনীয় হয়েও রাষ্ট্র শত্রু বা ক্ষতিকারক হয়ে উঠতে পারে। কখন হয়ে উঠতে পারে? সেটা হচ্ছে যখন রাষ্ট্রের ক্ষমতা বা পাওয়ার অফ দ্য স্টেট সেটা যদি সর্বত্র স্প্রেড আপ করে মানুষের সোশ্যাল লাইফে বা সমাজ জীবনে সর্বত্র যদি প্রসারিত হতে থাকে, তাহলে কিন্তু ব্যক্তির যে নিজস্ব স্বাধীনতা সেটা কিন্তু অনেকটাই কি করে ফেলবে, সংকুচিত হয়ে যাবে। তাই রাষ্ট্রের ক্ষমতা যত স্প্রেড আপ করবে, যত প্রসারিত হবে, ততই অবাধ প্রতিযোগিতামূলক অর্থনৈতিক যে পরিস্থিতি, অবাধ প্রতিযোগিতামূলক মানে যে কম্পিটিটিভ অ্যাটিটিউড তাদের মধ্যে গ্রো আপ করেছে, সেটা কিন্তু ক্রমশ কি হয়ে যাবে, সংকুচিত হবে। কারণ তিনি মনে করেন যে এই কম্পিটিশন বা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্যক্তি তার যা ইনার কোয়ালিটি বা অন্তর্নিহিত যে পসিবিলিটি গুলি বা সম্ভাবনাগুলি রয়েছে, সেই সম্ভাবনাগুলোকে সহজ এবং স্বাভাবিকভাবে সেগুলোকে গ্রো আপ করতে সহায়তা করে থাকে বা সেগুলোকে বাস্তবে মেটেরিয়ালাইজ করতে পারে। এবং সেখানে তাই বলা হচ্ছে যে যদি সেখানে রাষ্ট্রের ইন্টারফেয়ারেন্স বেশি হয়ে যায়, তাহলে কিন্তু কোনো ব্যক্তি সেই কাজ করতে ঠিকমতো সমর্থ হবে না। এছাড়া ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী হিসেবে জন স্টুয়ার্ট মিল আরো মনে করেছিলেন যে ব্যক্তি তার নিজস্ব যে ভালো মন্দের যে বিষয়টি, সেটা কিন্তু সে নিজেই ভালো বুঝতে পারে। তাই তার নিজস্ব ওন যে ভালো মন্দ বোধে রাষ্ট্র কখনো নেভার, অর্থাৎ দ্য স্টেট ক্যান নেভার ইন্টারফেয়ার ইন দিস ম্যাটার, অর্থাৎ রাষ্ট্র কখনোই কখনো কোনোভাবেই তাতে হস্তক্ষেপ করবে না।
ফলে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যক্তির ওপর এক কথায় বলা যায় যতটা কন্ট্রোল কম থাকবে বা নিয়ন্ত্রণ কম আরোপিত হবে, ততই ব্যক্তির জীবন সুস্থভাবে বা সেখানে হেলদি ভাবে সেটা ফ্লারিশমেন্ট ঘটবে বা প্রস্ফুটিত হবে, এবং সেটা কিন্তু সমাজের পক্ষে সেটা কিন্তু কল্যাণকর হবে, বা সেই কনসেপ্ট এসে যায়, ওয়েলফেয়ারিজম অফ দ্য স্টেটের কনসেপ্টটা এখানে এসে যায়। আগেই বলেছি যে মিল ধ্রুপদী অর্থনীতির ওপর ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বা ইন্ডিভিজুয়ালিজমের ব্যাকগ্রাউন্ডে বা প্রেক্ষাপটে তার উদারনীতি মানসিকতা সম্পন্ন একটা ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ তাকে গড়ে তুলতে চেয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে প্রত্যেকে সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষকে নিজের মঙ্গল এবং অমঙ্গল নিজেকেই সেটাকে জাস্টিফাই করতে হবে, নিজেকেই সেটা বিচার করতে হবে। তাই সেখানে রাষ্ট্রের হস্তক্ষেপ কখনোই উচিত নয় বা কখনোই কাম্য নয়, বা ইট ক্যান নট বি ডিজায়ারেবল। অর্থাৎ এটা কখনোই রাষ্ট্রের হস্তক্ষেপ কখনোই কাম্য হতে পারে না সাধারণ মানুষের কাছে। তাহলে হোয়াট উইল বি দ্য ফাংশন অফ দ্য স্টেট? তাহলে রাষ্ট্রের কাজটা কি হবে? রাষ্ট্রের কাজ হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ গড়ে তোলা যেখানে প্রতিটি ব্যক্তি তার নিজস্ব যে গুণ বা পসিবিলিটি গুলো রয়েছে বা সম্ভাবনা গুলো রয়েছে তার ঠিক ফ্লারিশমেন্ট বা যথাযোগ্য প্রকাশ ঘটাতে পারে। তাই জন স্টুয়ার্ট মিল বলেছিলেন যে রাষ্ট্রের কাজই হচ্ছে একটা আনকন্ট্রোল বা অবাধ প্রতিযোগিতামূলক একটা পরিবেশ সৃষ্টি করে ব্যক্তির যে অন্তর্নিহিত গুণগুলো রয়েছে, ইনার যে কোয়ালিটি গুলো রয়েছে, তার ফুল ফ্লারিশমেন্টে বা বিকাশে সাহায্য করা। এবং এই অবাধ প্রতিযোগিতার মধ্য দিয়েই, পরিবেশের মধ্য দিয়ে মানুষ তার নিজস্ব যে ইনার পসিবিলিটি বা অন্তর্নিহিত যে সম্ভাবনাগুলো রয়েছে তার কি করতে পারে, পুরো ফ্লারিশমেন্ট বা বিকাশ ঘটাতে পারে, এবং তার ফলেই কিন্তু মানুষ আস্তে আস্তে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারে। সুতরাং মিলের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে একটা বিশেষ আসপেক্ট বা গুরুত্বপূর্ণ যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে এই যে শ্রেষ্ঠত্ববাদ এবং মুষ্টিমেয় ব্যক্তি বাছাই করা যে শাসনতন্ত্র বা যাকে আমরা এলিটিজম বলে থাকি, সেটার কথাও সেখানে আলোকপাত করার চেষ্টা করা হয়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে জন স্টুয়ার্ট বলেছেন যে বিশিষ্ট মানুষেরা যারা খুব মুনশিয়ানা পরিচয় দিয়ে থাকেন তারাই সাধারণত দে হ্যাভ দ্য পাওয়ার টু অ্যাডমিনিস্ট্রেট দ্য স্টেট অর দ্য সোসাইটি, অর্থাৎ সমাজ পরিচালনার কাজে তারা অংশগ্রহণ করে থাকে। তাই রাষ্ট্রের কাজ হচ্ছে শুধুমাত্র সমাজে তাই কি হচ্ছে অবাধ বা একটা সুস্থ হেলদি কম্পিটিশন সব সময় বজায় রাখা বা গড়ে তোলা। আসলে মিল রাষ্ট্র ক্ষমতার সংকোচনই পেয়েছিলেন। মূলত রাষ্ট্রের একমাত্র কাজ হবে সেখানে হচ্ছে টু ওয়েলফেয়ার টু পারফর্ম দ্য ফাংশনস ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের কল্যাণকর কাজকর্ম বৃদ্ধি পেলে অনাসয় ব্যক্তি তার প্রয়োজনীয় দ্রব্য বা সেবা পেয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যায় যে যখনই পেয়ে যাবে, এবং দেখা যায় যে বলতে পারা যায় যে রাষ্ট্র কখনো কঠোর প্রতিযোগিতামূলক অবস্থায় সরাসরি অংশগ্রহণ করবে না। কারণ কি হচ্ছে, যদি ব্যক্তিকে সমস্ত সুযোগ সুবিধাগুলো রাষ্ট্র এমনি দিয়ে দেয় বা রাষ্ট্র যদি তার ক্ষমতাকে প্রসারিত করে, অটোমেটিক্যালি মানুষ পরিশ্রম বিমুখ হয়ে উঠবে। তার ফলে মানুষের যে নলেজের যে বৃদ্ধি বা জ্ঞান বৃদ্ধি করার সেই মানসিকতাটা কমে যাবে, এবং আস্তে আস্তে সবকিছুতে যদি মানুষের জীবনে স্টেট ইন্টারফেয়ারেন্সটা এরকম বেড়ে যায়, তাহলে একটি জাতির জীবনে অনেক বেশি ডিপ্রেশন বা হতাশা বা অনেক বেশি ব্যর্থতা এসে পড়বে। তাই মিল রাষ্ট্রের কাজের পরিধিকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার কথা বলেছিলেন। তাই তার কনসেপ্টটাই ছিল মিনিমাল স্টেট কনসেপ্ট। অর্থাৎ কি হচ্ছে, রাষ্ট্রের কাজ অনেক নিম্নমুখী হবে, এবং সেটা যদি হয় তবে সমাজে কিন্তু প্রতিযোগিতামূলক যে পরিবেশ গড়ে উঠবে সেটা কিন্তু জনগণের পক্ষে ভালো হবে, এবং এর মাধ্যমে মানুষ নিজেকে বিকশিত করতে পারবে।
তাই মিলের মতে রাষ্ট্রের ক্ষমতা কখন প্রয়োগযোগ্য হবে? প্রথমত হচ্ছে আভ্যন্তরীণ যদি শান্তি শৃঙ্খলাকে রক্ষা করতে হয়, তখন কিন্তু রাষ্ট্রের ক্ষমতা সেখানে প্রয়োগযুক্ত হবে বা ইমপ্লিমেন্টেড হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে দেশে প্রতিরক্ষার ব্যবস্থা করা, অর্থাৎ দেশের সিকিউরিটিকে মেনটেন করার জন্য রাষ্ট্রের ইন্টারফিয়ারেন্স বা কি হচ্ছে রাষ্ট্রের অন্তর্ভুক্তি প্রয়োগ, রাষ্ট্রের বলতে পারো যে ক্ষমতা প্রয়োগের প্রয়োজন আছে। তাই রাষ্ট্র বলা হয় যে অনেকে বলে থাকেন একটু অন্যভাবে, সেটা হচ্ছে প্রতিবন্ধকতাগুলি প্রতিবন্ধক, অর্থাৎ ইংলিশে যদি তাকে বলা যায় সেটি হচ্ছে হিন্ড্রেন্স অফ হিন্ড্রেন্সেস এই হিসেবে কাজ করে থাকে। রাষ্ট্র হবে একটা পুলিশ স্টেট বা পুলিশি রাষ্ট্র, কারণ রাষ্ট্র যাবতীয় যেগুলো অপরাধমূলক বা বলতে পারা যায় সমাজ বিরোধী মূলক কার্যকলাপ রয়েছে সেগুলোকে রেজিস্ট করে বা দমন করে শান্তি শৃঙ্খলা বা ডিসিপ্লিনকে প্রোটেক্ট বা প্রিজার্ভ করার জন্য একটা সুসংগঠিত, একটা ওয়েল মেনটেইনড বা ওয়েল স্ট্রাকচার শৃঙ্খলা রক্ষাকারী একটা পুলিশি সংস্থা হিসেবে বা পুলিশ অর্গানাইজেশন হিসেবে রাষ্ট্র কাজ করবে বা রাষ্ট্র এইভাবেই তার কাজকে অনেকটা লিমিটেড উপায়ে প্রয়োগযুক্ত করবে বা ইমপ্লিমেন্ট করবে। এই প্রসঙ্গে বলতে গিয়ে মিল তার বিখ্যাত গ্রন্থ অন লিবার্টি এই গ্রন্থে বলেছিলেন যে প্রতিটি মানুষ তার নিজের শরীর ও মনের ওপর নিজস্ব ক্ষমতা বা নিজস্ব পাওয়ারকে ইমপ্লিমেন্ট করতে পারে। মিলের শরীর ও মনের ওপর ব্যক্তির এই যে ক্ষমতা বা এই যে পাওয়ার, সেটাকে তিনি একটি বিশেষ নামে অভিহিত করেছিলেন, যাকে তিনি বলেছিলেন আত্মগত ক্ষমতা বা আচরণ। জনজীবনে নিরাপত্তা এবং ব্যক্তি স্বাধীনতাকে প্রোটেক্ট করার জন্য বা সুরক্ষা রাখার জন্য প্রয়োজনীয় যাবতীয় কাজের দায়িত্ব, সমস্ত নেসেসারি অ্যাক্টিভিটিস এর দায়িত্ব বা রেসপন্সিবিলিটি আস্তে আস্তে ইউ ক্যান ট্রান্সফর্ম ইন দ্য হ্যান্ড অফ দ্য স্টেট, অর্থাৎ সেগুলো আস্তে আস্তে রাষ্ট্রের হাতের উপর ছেড়ে দাও। এবং যদি কি করা হয়, সমর্পণ করলে তবে রাষ্ট্র সেই কাজগুলো করে ক্রমশ একটা জনকল্যাণকর রাষ্ট্রে বা ওয়েলফেয়ার স্টেটে পরিণত হতে পারবে। সুতরাং দেখা যায় যে মিলের এই স্বাধীনতা তত্ত্বকে যদি আমরা ইভ্যালুয়েট করি বা মূল্যায়ন করি, তাহলে কি পাওয়া যেতে পারে? আসলে মিল রাষ্ট্রীয় ক্ষমতা, নিশ্চয়ই স্টেট পাওয়ারের কথা বলেছেন বা তার এক্সিস্টেন্সের অস্তিত্বকে স্বীকার করে নিয়েছেন, করলেও সম্প্রসারণ করতে চাইলেও রাষ্ট্রকে কিন্তু একটা টোটালিটেরিয়ান স্টেট হিসেবে তিনি দেখতে চাননি, অর্থাৎ রাষ্ট্রকে সর্বাত্মক বা সামগ্রিকতাবাদী করে করে তুলতে চাননি। বরং তিনি চেয়েছিলেন যে রাষ্ট্র তাকে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণকারী হিসেবে সংস্থা হিসেবে রাখতে চেয়েছিলেন, অর্থাৎ তার কাছে রাষ্ট্র হবে বা দ্য স্টেট হবে যে অ্যাজ এ প্রোটেক্টর অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম, এইভাবেই তিনি রাষ্ট্রকে দেখতে চেয়েছিলেন। আসলে উদারনীতিবাদের লক্ষ্য বা মেইন এইম অফ লিবারালিজমের হলো বা এটাই লক্ষ্য হলো যে এমন এক বলা যেতে পারে যে কিছু অনুপস্থিত ফলে কি হচ্ছে যে অনেক সময় যদি সেটা রাষ্ট্র যদি অনুপস্থিত বা রাষ্ট্র যদি তার কর্মকাণ্ডকে অনেকটা জাস্টিফাই ভাবে প্রয়োগ করে, তবে সেক্ষেত্রে কিন্তু তবেই মানুষ এগিয়ে যেতে পারবে। না হলে কিন্তু মিলের কি হচ্ছে রাষ্ট্রের পক্ষে রাষ্ট্র কিন্তু মানুষের জীবনকে কি করে তুলবে, অনেক সময় সেখানে সেটা ভীষণভাবে টোটালিটেরিয়ান স্টেট অর্থাৎ সর্বাত্মকবাদী স্টেটে পরিণত হয়ে রাষ্ট্রকে অনেক বেশি পরিমাণে কি করবে, রাষ্ট্র অনেক বেশি পরিমাণে মানুষের জীবনে হস্তক্ষেপ করে থাকবে। সুতরাং সেখানে রাষ্ট্রকেই কি করতে হবে, রাষ্ট্রের বদলে প্রত্যেক ইন্ডিভিজুয়াল বা প্রত্যেক নারীকে, নারী পুরুষ নির্বিশেষে জনগণ সকল প্রকার কি হচ্ছে দারিদ্র, পভার্টি বলো, দাসত্ব বলো, স্বেচ্ছাচারিতা সব থেকে নিজেকে মুক্ত করার প্রচেষ্টা নিজেই করবে। এবং সেটা যদি সে করতে সফল হয় বা সাকসেসফুল হয়, তবে সেখানে মানুষ নিজেকে একটা হেলদি লাইফ মেনটেন করতে পারবে বা সকলেই একটা সুস্থ দেহের অধিকারী হবে। এবং মানুষ নিজেকে এডুকেটেড করে অর্থাৎ শিক্ষিত করে যখনই তুলবে তার নিজস্ব সত্তার ঠিক মতো বিকাশ ঘটাবে বা নিজস্ব যে গুণগুলো রয়েছে, ইনার কোয়ালিটি গুলো রয়েছে, তার পূর্ণ বিকাশ করবে। এবং সেটাই যদি হয়,
তবেই কিন্তু রাষ্ট্র একটা ওয়েলফেয়ার স্টেটে পরিণত হবে বা জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। এটাই হলো জন স্টুয়ার্ট মিলে বলা যেতে পারে স্বাধীনতার সম্পর্কে ধারণা। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্বাধীনতা সম্পর্কে মার্ক্সীয় ধারণা বা মার্ক্সিয়ান কনসেপ্ট রিগার্ডিং দ্য ফ্রিডম। আচ্ছা, এই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা যখন মার্ক্সের কথা বলি তখন আমরা দেখি যে সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি আরেকটি সমাজ ব্যবস্থার কথা বলি, যেটাকে বলা যায় বুর্জোয়া স্টেট বা বুর্জোয়া সোসাইটির কথা বলে থাকি। তাই বুর্জোয়া বা বুর্জোয়া থিওরিটিশিয়ানস অর্থাৎ বুর্জোয়া তাত্ত্বিকরা যারা ছিলেন তারা বলেছিলেন যে হ্যাঁ, রাষ্ট্র বা সরকারের ক্ষমতা কিছুটা নিশ্চয়ই সীমিত থাকবে, লিমিটেড থাকবে। তারা সরকারের ক্ষমতা নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে জাতির কিন্তু ব্যক্তি বলা যায়, জাতির না ব্যক্তির যে পার্সোনাল লিবার্টি সেটাকে প্রোটেক্ট করতে চেয়েছিলেন বা সুরক্ষিত করতে চেয়েছিলেন। তাহলে তাদের কি মতামত ছিল? এই তাত্ত্বিকরা মনে করেছিলেন যে স্বাধীনতা যদি একটা সুস্থ এনভায়রনমেন্ট বা পরিমণ্ডল গড়ে তুলতে হয় তবে সেক্ষেত্রে কিন্তু ইউ হ্যাভ টু সার্ভাইভ দ্য ক্যাপিটালিস্ট সিস্টেম অফ দ্য সোসাইটি, অর্থাৎ সেখানে কিন্তু পুঁজিবাদী ব্যবস্থাকে আমাদের সার্ভাইভ ঘটাতে হবে বা টিকিয়ে রাখতে হবে, এবং তাহলেই কিন্তু স্বাধীন ক্রিয়াকলাপ সুনিশ্চিত হবে। রাষ্ট্রের বা সরকারের ক্ষমতা যত কন্ট্রোল হবে, যত নিয়ন্ত্রিত হবে, পুঁজিবাদী ব্যবস্থা তাও যে ততই স্বাভাবিক বা জেনারেল একটা বিহেভিয়ার করে থাকবে বা স্বাভাবিক আচরণ করবে। কিন্তু মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি এই ধারণা পোষণ করে না। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি একেবারে ভিন্ন ধরনের মতামত গ্রহণ করে থাকে। কি করে থাকে? মার্ক্সবাদীগণ পুঁজিবাদী ব্যবস্থাকে বা ক্যাপিটালিস্ট সিস্টেমকে একটা ন্যাচারাল সিস্টেম বা স্বাভাবিক ব্যবস্থা বলে খুব একটা গণ্য করেন না। বুর্জোয়া থিওরিটিশিয়ানস বা বুর্জোয়া তাত্ত্বিকরা যারা রয়েছেন তারা বলেছেন যে যখনই তোমার সম্পত্তির ক্ষেত্রে প্রাইভেট প্রপার্টি এই কনসেপ্টটা এসে যায়, অর্থাৎ সম্পত্তির ব্যক্তিগত মালিকানা ব্যবস্থাকে ঠিকমতো প্রোটেক্ট করা বা রক্ষা করাই হচ্ছে রাষ্ট্রের মেন এম বা রাষ্ট্রের মূল কাজ বলে বিবেচিত হয়ে থাকবে। মার্ক্সবাদীগণ রাষ্ট্রের এই কাজকে, এই যে ব্যক্তিগতভাবে প্রপার্টি মেনটেন করা, এটাকে তারা ভালো চোখে দেখেননি, বরং তারা এই কাজকে অশুভ বলে অনেক বেশি গণ্য করেছেন। এবং সেক্ষেত্রে বলা হয়েছে তিনি ব্যক্তিগত মালিকানা ভিত্তিক সম্পত্তি ব্যবস্থা যে অর্থাৎ প্রাইভেট ওনারশিপ যে প্রপার্টি, এই ব্যবস্থাটার কিন্তু তিনি কি চেয়েছিলেন? অবসান ঘটাতে চেয়েছিলেন। তাই তাদের কি হচ্ছে যে সেই কারণে তারা বলেছিলেন যে ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য নেচার অফ দ্য স্টেট। তাই তারা রাষ্ট্রের প্রকৃতিকেও পরিবর্তন করতে চান। বুর্জোয়া তাত্ত্বিকদের মতে একটা দেশের যখন ডেভেলপমেন্ট ঘটে তখন কিন্তু তার ইকোনমিক বেসটা অনেক বেশি মানে বলতে পারা যায় যে সুগঠিত হওয়া প্রয়োজন। তাই বুর্জোয়া তাত্ত্বিকরা বলেছিলেন যে অর্থনৈতিক ভিত্তি যেহেতু মানুষের ন্যাচারাল ল বা স্বাভাবিক নিয়ম গতিতে গড়ে ওঠে, সেহেতু বলা যায় যে স্বাধীনতা বলতে বোঝায় এই ভিত্তির ওপর কোন রকম কি নয়, কন্ট্রোলিং পাওয়ার, অর্থাৎ কোন রকম নিয়ন্ত্রণ আরোপ যাতে না করা হয় সে ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। কিন্তু অন দা কন্ট্রারি মার্ক্সবাদীরা বলেছিলেন যে অর্থনৈতিক ভিত্তি একটা দেশের সমাজ ব্যবস্থায় ইকোনমিক যে বেসটা রয়েছে সেটা কিন্তু কি রয়েছে, ইট ইজ বেসড অন দ্য প্রিন্সিপল অফ এক্সপ্লয়টেশন, অর্থাৎ শোষণের উপর দাঁড়িয়ে রয়েছে। সেহেতু স্বাধীনতা সুনিশ্চিত যদি করতে হয় তবে প্রথমে এই ভিত্তির পরিবর্তন ঘটাতে হবে বা এই ভিত্তির কি হতে হবে, চেঞ্জ ঘটাতে হবে। মার্ক্সবাদীগণ তাই পুঁজিবাদকে বা ক্যাপিটালিজমকে একটা বলা যায় যে স্বাভাবিক ব্যবস্থা হিসেবে গণ্য কি করেছিলেন? উত্তরটি হচ্ছে না, অর্থাৎ স্বাভাবিক ব্যবস্থা হিসেবে গণ্য করেন না। এবং সেক্ষেত্রে তারা বলেছিলেন তারা এই ব্যবস্থাকে একটা আর্টিফিশিয়াল সিস্টেম বা কৃত্রিম ব্যবস্থা বলে মনে করেন।
অর্থনৈতিক ব্যবস্থা স্বাধীন নয়, এই ব্যবস্থা দেখা গেছে বেশিরভাগ দেশে কনসেপ্ট অফ ফোর্স অর্থাৎ বল প্রয়োগের উপর দাঁড়িয়ে আছে। তারা বলেছিলেন যে অর্থনৈতিক সম্পর্কই মূলত সামাজিক সম্পর্ক বা যে সোশ্যাল রিলেশন সেটার নেচারটাকে ডিটারমাইন করে বা নির্ধারণ করে। যাদের হাতে উৎপাদনের মালিকানা অর্থাৎ ওনারশিপ অফ প্রোডাকশন আছে, তারাই কিন্তু দে হ্যাভ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স দ্য সোসাইটি, তারাই কিন্তু সমাজে আধিপত্য বিস্তার করে থাকে। এবং যারা উৎপাদনের উপকরণে যে উৎপাদন ধরুন উপকরণের মালিকানা থেকে বঞ্চিত হচ্ছে, তারা সমাজে সাধারণত একটা সাপ্রেসড ক্লাস বা অবদমিত শ্রেণী হিসেবে অবস্থান করে থাকে। সুতরাং স্বাধীনতার প্রশ্নে তাহলে কি হচ্ছে, অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্র অনেক বেশি কি হয়ে থাকে, নিবিড় হয়ে থাকে। আচ্ছা, এই প্রসঙ্গে বলতে গিয়ে বলা যেতে পারে যে এখন বলা যায় উৎপাদনী উপাদানের মালিকানা রয়েছে, তারাই সমাজে আধিপত্য সবসময় বিস্তার করে তো, অর্থাৎ তারা হয়তো সংখ্যায় কম হতে পারে কিন্তু তারাই শক্তিশালী হয়ে থাকে। এবং যারা উৎপাদনী উপকরণের মালিকা থেকে ডিপ্রাইভ, যারা পুঞ্জীভূত অর্থাৎ বলা যেতে পারে যারা শ্রমিক শ্রেণী, তারা গত সংখ্যায় যারা বেশি, তারাও কিন্তু সমাজে একটা সাপ্রেস ক্লাস হিসেবে বিবেচিত হয়ে থাকে। এবং সেই কারণে মার্ক্সীয় তাত্ত্বিকরা এই অর্থনৈতিক অসাম্যকে কখনোই পছন্দ করেননি এবং বলেছিলেন যে তাই মার্ক্সীয় তাত্ত্বিকগণ বা মার্ক্সীয় থিওরিটিশিয়ানস যারা ছিলেন, তারা বলেছিলেন যে অর্থনৈতিক অসাম্য বা ইকোনমিক ইনইকুয়ালিটির উপর ভিত্তি করে যে সমাজ ডেভেলপ করছে তার উপরে, সেখানে বলেছিলেন যে সেখানে বলা যায় যে বলতে পারো মার্ক্সবাদীরা সেই প্রথমে ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ভীষণ বিরোধিতা করেছেন। তাদের মতে যারা উৎপাদনের উপকরণের মালিকানা অর্জন করে, একমাত্র তারাই কিন্তু ইন্ডিভিজুয়ালিস্ট হিসেবে বা ব্যক্তি স্বাতন্ত্র্য ভাবে তার লাভ করতে পারে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ সাধারণত সামাজিক জীবনধারার একটা সোশ্যাল লাইফ মেনটেন করার জন্য যেগুলো প্রয়োজন তারই বিরোধিতা করে থাকে। যেখানে বুর্জুয়া তাত্ত্বিক বা বুর্জুয়া থিওরিটিশিয়ানরা তারা মনে করে থাকেন যে দারিদ্র এবং শোষণ ব্যক্তিকে সবসময় কি করে দেয়, দুর্বল করে দেয়। অর্থাৎ দারিদ্র হচ্ছে বেশিরভাগ মানুষ আন্ডার দ্য পভার্টি লাইন এবং এক্সপ্লয়টেশন দুটোই কি করে থাকে, মানুষকে অনেক ক্ষেত্রে দুর্বল করে দেয়। এবং সেক্ষেত্রে মার্ক্সবাদীগণ এটাও মনে করেছিলেন যে এই পরিস্থিতিতে ব্যক্তি নিষ্ক্রিয় কি থাকতে পারবে, থাকতে পারে না, সে তখন একটা সংগ্রামী ভূমিকা আস্তে আস্তে গ্রহণ করে থাকে। মার্ক্সবাদী চিন্তাবিদগণ বলা যেতে পারে যে শ্রেষ্ঠত্ববাদ অর্থাৎ আমি শ্রেষ্ঠ, অল ইন অল ও বর্ণ বৈষম্যবাদকে কখনোই কিন্তু মেনে নেননি বা বলা যেতে পারে যে কখনোই সেটাকে বিশ্বাস করেননি। উৎপাদনী উপকরণের উপর মালিকানা বা আধিপত্য প্রতিষ্ঠা করার ফলে জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ বলা যায় যে উৎপাদনী উপাদানের মালিকানার অধিকার থেকে বঞ্চিত। অর্থাৎ কথাটার মানে কি, মানে হচ্ছে উৎপাদনী উপকরণের উপর ওনারশিপ অফ দ্য প্রোডাকশন যাদের হাতে থাকবে, তারাই হচ্ছে সমাজে কিন্তু তাবড় শ্রেণী বলে বিবেচিত হবে এবং তাদের সংখ্যা কিন্তু অনেকটাই কম। বরং দেখা যায় যে জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ হচ্ছে বলা যেতে পারে যে সত্তালঘু শ্রেণী অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য কি করে থাকে, অর্জন করে থাকে। এবং অর্জন করার মাধ্যমে জনগণের সংখ্যাগরিষ্ঠ অবশ্য উৎপাদনী উপাদানের উপকরণের উপর বা মালিকানার উপর আধিপত্য যদি এই জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ প্রতিষ্ঠা করতে পারে, তবেই সেই ক্ষেত্রে উৎপাদন সাফল্যজনক হবে। না হলে জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ উৎপাদনী উপকরণের মালিকানা থেকে যদি ডিপ্রাইভ হয়, বঞ্চিত হয়, তাহলে কিন্তু মুশকিল আছে। অর্থাৎ যদি ধরো একটা ইট কাঠ পাথর দিয়ে আমরা বাড়ি তৈরি করি, কারা তৈরি করে, শ্রমিক শ্রেণী তৈরি করে, শ্রমিক তার শ্রম দিয়ে বাড়িটা ডেভেলপ করে। এবং শ্রমিক শ্রেণীর কাছে একটা বক্তব্য হচ্ছে যে সেক্ষেত্রে হচ্ছে শ্রমিক শ্রেণী উৎপাদনে উপকরণে মালিকানার অধিকার থেকে বঞ্চিত হয়, কারণ তারা সংখ্যায় অনেকটাই কম থাকে।
এবং সব থেকে কম থাকার থেকেও যেটা ব্যাপার হচ্ছে যে যারা উৎপাদনের মালিকানা থাকে তাদের হাতে প্রচুর উৎপাদনের জিনিস থাকে। সুতরাং দেখা যায় যে সেই কারণে বলা হয় জনগণের সংখ্যাগরিষ্ঠ যে অংশ রয়েছে সে উৎপাদনের উপাদানের মালিকানা থেকে অনেকাংশেই অনেকটা ডিপ্রাইভড হয়ে থাকে বা বঞ্চিত হয়ে থাকে। এরপর হচ্ছে সংখ্যালঘু শ্রেণী অর্থনৈতিক এবং রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় এবং তার ফলে জনগণের সংখ্যাগরিষ্ঠ এবং অংশ উৎপাদনের উপাদানের মালিকানার অধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে থাকে। অর্থাৎ কি হচ্ছে, যারা সংখ্যালঘু শ্রেণী তাদের হাতে উৎপাদনের মালিকানাটা রয়েছে, আর যারা সংখ্যা গরিষ্ঠ শ্রেণী তাদের হাতে উৎপাদনের মালিকানা থাকবে না। তাই সংখ্যাগরিষ্ঠ অংশ প্রধানত দেখা যাচ্ছে যে তার ভোগ দিতে অনেক বেশি বিফল হয়েছে বা ব্যর্থ হয়েছে। এখন বলা হচ্ছে মার্ক্সবাদীরা একথাও বলেছিলেন যে জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ যদি উৎপাদনের উপকরণের মালিকানা অর্জনের সুযোগ পায় তাহলে সেই অংশের জনগণ দেখা যাবে পরবর্তীকালে একটা নতুন বলা যেতে পারে সমাজ গড়ে তুলতে বা সোসাইটি ডেভেলপ করতে পারবে। তারা প্রয়োজনে কি করবে, রাজ্যের যে বাউন্ডারি রয়েছে সেটাকে ডিসলভ করে দিতে পারে, রাজ্যের অবসান ঘটিয়ে একটা স্বাধীনতার রাজ্য মানে কর্ম করে তুলতে পারে। মার্কস বলেছিলেন যে মানব মুক্তি তখনই সম্পূর্ণ হবে যখনই ব্যক্তি তার ডে টু লাইফ বা প্রাত্যহিক জীবনে বা বলা যেতে পারে বিভিন্ন কাজকর্ম, বলা যায় বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে সামাজিক সত্তা লাভ করতে পারে, যখন তার নিজস্ব ক্ষমতাকে বলা যেতে পারে যে সামাজিক ক্ষমতা হিসেবে সংগঠিত করতে পারে, তবেই তখন কিন্তু সমাজের উন্নয়ন ঘটবে। এ প্রসঙ্গে বলতে গিয়ে মার্ক্সবাদীগণ আর একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? মার্ক্সবাদীগণ পরিকল্পনাকে স্বাধীনতার একটা সোপান হিসেবে দেখিয়েছেন। এঙ্গেলস বলেছিলেন যে স্বাভাবিক নিয়মের স্বাতন্ত্র্যের মধ্য দিয়ে স্বাধীনতা কখনোই কি হতে পারে না, এস্টাবলিশড হতে পারে না বা প্রতিষ্ঠিত হতে পারে না। মার্ক্সবাদীগণ স্বাভাবিক নিয়মের যে নিজস্ব আইডেন্টিটি রয়েছে বা স্বাতন্ত্র্য রয়েছে সেই স্বাতন্ত্র্যের মধ্য দিয়ে সাধারণত প্রতিষ্ঠিত হয় স্বাধীনতা। ইচ্ছার স্বাধীনতা বলতে কি বোঝায়? এখানে আরেকটা কনসেপ্ট হলো ইচ্ছার স্বাধীনতা। ইচ্ছার স্বাধীনতা বলতে বোঝায় সাবজেক্টিভ আনসার বা বিষয়গত প্রশ্নে বলা যেতে পারে, বলতে হয় যে প্রকৃত জ্ঞানের সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ বা একটা ডিসিশন মেকিং পাওয়ারটা তার কতটা রয়েছে বা কতটা অর্জন করতে পারে। এঙ্গেলস বলেছিলেন যে জ্ঞানের বিকাশের সঙ্গে সঙ্গে যদি হয় তাহলে দেখা যায় যে স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স এই ব্যাপারটাও ভালো ডেভেলপ করে যায়। সত্যের কাছাকাছি পৌঁছানো যায়। সত্য যদি সত্যি নলেজেবল হয়, জ্ঞান ভিত্তিক হয়ে থাকে, তাহলে স্বাধীনতার লক্ষ্যে কোন রকম উপসংহার বা উপসংহারের পৌঁছানোর পথে সন্ধান পাওয়া যায়। অর্থাৎ সত্য যদি নলেজেবল হয়, কথাটা মনে রাখতে হবে, জ্ঞান ভিত্তিক হয়, তাহলে স্বাধীনতার লক্ষ্যে পৌঁছানোর পথে সব সময় কি করা যায়, সব সময় সন্ধান পাওয়া যায়। এরপরে আমরা আরেকজন মানে পলিটিশিয়ান বা রাষ্ট্রবিজ্ঞানীর কথা বলবো, যার নাম হয়তো অতটা শুনুনি। সেটা হচ্ছে ইশায়া বার্লিন এবং তার কনসেপ্ট অফ লিবার্টি বা স্বাধীনতা সম্পর্কে ধারণা। সেক্ষেত্রে কি বলা যায়? বলা যায় যে 1958 সালে প্রকাশিত হয়েছিল, একটু আমরা ইতিহাসটা ঘেঁটে ফেলি। সেখানে বলা হচ্ছে 1958 সালে প্রকাশিত হয় ইশায়া বার্লিনে, বলা যায় যে টু কনসেপ্ট অফ ফ্রিডম এই বইটি। তিনি বলা যায় যে স্বাধীনতার ইতিবাচক এবং নেতিবাচক দুটোই পথের অনুসন্ধান করেছিলেন এবং দেখাতে চেয়েছিলেন যে ইতিবাচক ধারণা ফল সর্বক্ষেত্রে কিন্তু যে সবসময় মানে ইতিবাচক হবে এমন কোনো কথা নেই। স্বাধীনতার প্রশ্নে এই ইশায়া বার্লিনের কি মূল ভাবনা ছিল? বলা যায় যে স্বাধীনতা যে মূল্যবান সেটা ইতিহাসের যে এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা রয়েছে
সেই অভিজ্ঞতা দিয়ে তিনি বুঝতে চেয়েছেন আদর্শবাদ, আইডিয়ালিজম, মার্ক্সবাদ, মার্ক্সিজম এবং অন্যান্য যে চিন্তাবিদরা রয়েছে, যে সমস্ত ধরুন যে চিন্তাধারায় যে সমস্ত তাৎপর্য বা ইনার মিনিংকে অ্যানালাইজ করা হয়েছে, সেখান থেকে এই মূল্যবোধ বা এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে মূল্যবাদের বহুত্ববাদী ধরনের ভাবনা এবং তার মধ্যে তার আবিষ্কার ব্যক্তি স্বাধীনতা, অর্থাৎ বলা যেতে পারে সেটাই পছন্দের সূত্র হিসেবে বিবেচিত হতে পারে। অর্থাৎ সেখানে বলা হচ্ছে মূল্যবোধকে নিশ্চয়ই গুরুত্ব দেবে, কিন্তু সঙ্গে সঙ্গে কি হচ্ছে যে সেখানে হচ্ছে বলা যেতে পারে যে বলা যায় যে সেখানেও কিন্তু কি হচ্ছে যে আবিষ্কার ব্যক্তি স্বাধীনতা, অর্থাৎ একটা পছন্দের গুরুত্ব হিসেবে বিবেচিত হয়। কেন হয়? সেখানে আদর্শবাদ বলো, মার্ক্সবাদ বলো বা অন্যান্য চিন্তাবিদদের এই যে ধারণা রয়েছে, সেটা কিন্তু কি হচ্ছে বিশ্লেষণ করতে মানে বলা যায় যে মূল্যবোধ কিন্তু ভীষণভাবে গুরুত্ব পাবে বা ভ্যালু অ্যাডেড এই বিষয়টি ভীষণভাবে গুরুত্ব পাবে। তিনি চেয়েছিলেন যে স্বাধীনতা বেঁচে থাকুক বিভিন্ন ধরনের মূল্যবোধের যাতায়াতের মধ্য দিয়ে। অর্থাৎ পেয়েছিলেন যে স্বাধীনতা কি হচ্ছে, বেঁচে থাকলে মানুষের মিক্সিংটা অনেক বেশি দরকার আছে, এবং মানুষ যত বেশি মিক্সিং হবে তত বেশি তার ভ্যালুস বা মূল্যবোধটা ক্রমশ বাড়তে থাকবে। সুতরাং বিভিন্ন মূল্যবোধের যাতায়াতের মাধ্যমে মিল চেয়েছিলেন নিজেদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা যাতে বেঁচে থাকে বা সার্ভাইভ করে থাকে। এরপরে আমরা যেটা বলবো, বার্লিনের ভাবনায় ইতিবাচক স্বাধীনতা বলতে কি রয়েছে। সেখানে বলা হচ্ছে যে প্রচলিত ধারণা, যেটা ধরো হেগেল বলতে পারে, হেগেলও একজন লিবারাল থিঙ্কার ছিলেন, কান্ট তো ছিলেন, সেখানে বলা হচ্ছে যে প্রচলিত যে ধারণা, সেটা বলা হচ্ছে হেগেল কান্টের মতো অতটা মিনিংফুল নয় বা তাৎপর্যপূর্ণ নয়। স্বাধীনতা এবং আত্মকে উপলব্ধি করা এক নয়, কিন্তু ব্যক্তিত্বের ধারণার উপরে তার পছন্দ নয়। কারণ আত্মনির্ভর সব মানুষের কাছে সমানভাবে অ্যাকসেপ্টেড বা প্রযোজ্য হলেও দেখা যাচ্ছে এই আত্ম উপলব্ধি সব মানুষের কাছে সমানভাবে বিবেচিত হয় না। আবার স্বতন্ত্র ব্যক্তির ধারণায় বড় ছোট, উঁচু নিচ এবং বলা যেতে পারে বাসনা কামনা অভেদ বা নানা বিভাজন অনেক সময় চোখে পড়ে। মানব জীবনের মূল্যবোধ জনিত বিরোধী মতবাদ যখন বলা যায় যে বলতে পারো যে অনিবার্য জীবনের চূড়ান্ত লক্ষ্য নিয়ে, আলটিমেট এমে আমায় পৌঁছতে হবে, সেই চূড়ান্ত লক্ষ্য নিয়েও যখন ঐক্যমতের অভাব পরিলক্ষিত হয়, তখন স্বাধীনতার সম্পর্কে বা ফ্রিডম অফ রাইটের ক্ষেত্রে ধরাপথে না থেকে কিভাবে বিভিন্ন ধরনের নৈতিক এবং বাস্তবে পছন্দ বস্তুর সঙ্গে অ্যামালগেট করে দিতে হয় বা সেটাকে যুক্ত করতে হয়, সে সম্পর্কেও বার্লিন তত্ত্বে ভীষণভাবে বলা আছে। ঠিক আছে? আচ্ছা, এই প্রসঙ্গে বলতে গিয়ে এবার কনসাইজ ফর্মে আমরা যদি বলি, সেখানে বলা হচ্ছে বার্লিন তত্ত্ব অনুযায়ী উদারবাদের দ্বারা প্রভাবিত বার্লিন সাধারণত দেখা যাচ্ছে যে মুক্তির প্রশ্নে রাজনৈতিক মুক্তি বা স্বাধীনতার যে ধারণাটা দিয়েছিলেন, সেটাকে যদি আমরা খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করি, তাহলে এটাই দাঁড়াবো, বা তিনি যেটা বলতে চেয়েছিলেন, আমি সেটা কোট আনকোট করছি, সেটা হচ্ছে আমি মুক্তি হারাবো যদি সে লক্ষ্যে আমি পৌঁছতে চাই, তা থেকে আমাকে কি করতে পারবে না, কখনো বিরত করতে পারবে না। এবং সেখানে কি করা হচ্ছে, একইভাবে অন্যের লক্ষ্য পূরণে আমি কখনোই একটা অবস্টাকল বা বাধা হিসেবে দাঁড়াতে পারি না। তার মতে আর্থিক মুক্তি বা দাসত্বের পেছনে বলা যায় যে মূল কারণ হিসেবে রয়েছে বিশেষ আইন আন্দোলন সৃষ্টি হওয়া বা সেটা না হওয়াকে বোঝাতে পারে। অর্থাৎ ভালো হতে পারে, মন্দও হতে পারে। আর্থিক দাসত্বের মূল কারণ হচ্ছে অন্যের যে অশুভ বা অন্যের অশুভ ইচ্ছা
যা কিন্তু অনেক সময় হয়তো মন্দের দিকে চলে যেতে পারে বা বিপদের দিকে চলে যেতে পারে। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে বার্লিন আর কি কি চেয়েছিলেন। বার্লিন চেয়েছিলেন যে স্বাধীনতার প্রশ্নে রাজনৈতিক কি অনবার্যতা, অর্থাৎ সেটা তিনি চেয়েছিলেন বা রাজনৈতিক অধিকারের প্রশ্নের উপর গুরুত্ব দিয়েছিলেন। রাষ্ট্র নিরাপত্তার প্রত্যাশার চেয়ে মানুষের বলা যেতে পারে যে প্রাথমিক সংস্থাগুলো অনেক বেশি মূল্যবান বলে তার কাছে মনে হয়েছিল। স্বাধীনতাকে স্বাধীনতার আসপেক্টে সাধারণত বিচার করার চেষ্টা করা হয়েছিল এবং সেক্ষেত্রে দেখা যায় যে বলা যায় যে স্বাধীনতার ধ্রুপদী ধারণায় নেতিবাচক স্বাধীনতার কথা বলা হয়েছে। তবে তবে এইসব ধারণার মধ্যে একটা কনসেপ্ট অফ ফোর্স বা বল প্রয়োগ আর হস্তক্ষেপ না করার মধ্যে স্পষ্ট পার্থক্য বা ডিস্টিংশন থাকবে বলে বলা হয়েছে। ইতিবাচক স্বাধীনতার প্রশ্নে বার্লিন যেটা বলতে চেয়েছিলেন, অর্থাৎ বার্লিন যেটা করেছিলেন, একদিক দিয়ে নেগেটিভ ইন্ডিপেন্ডেন্স আর একদিক দিয়ে ইতিবাচক স্বাধীনতার প্রশ্নের কথা বলেছিলেন। এবং বার্লিনের মত হয়েছিল যে এক্ষেত্রে বিবেচনা করার দরকার আছে যে ব্যক্তি কতটা কি হচ্ছে বলা যেতে পারে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করে থাকে। আমি পরিচালিত হব, আমি অ্যাডমিনিস্ট্রেট হব নিজের যুক্তি, নিজের সচেতন উদ্দেশ্যে করা, এবং কি হচ্ছে যে সেক্ষেত্রে বহিরাগতরা কতটা প্রভাবিত হলো বা না হলো তার সেটা অতটা গুরুত্ব রাখে না বা ইম্পর্টেন্স রাখে না। সুতরাং ইতিবাচক স্বাধীনতার প্রশ্নে মূল কথা হচ্ছে কোনো কিছু থেকে অর্থাৎ বাধা বা নিয়ন্ত্রণ থেকে সরে এসো, অর্থাৎ মুক্তি পাওয়া। আর নেতিবাচক স্বাধীনতা বা নেগেটিভ একটা ইন্ডিপেন্ডেন্স হতো সেটা হচ্ছে যে কোনো কিছু করা বা হবার স্বাধীনতাকে বুঝিয়ে থাকে। এখন বলা হচ্ছে যে নেতিবাচক স্বাধীনতার ক্ষেত্রে স্বাধীনতার প্রশ্নটা কিন্তু গুরুত্ব নীতি তার ইতিবাচক স্বাধীনতায় সাধারণত ইম্পর্টেন্স বা গুরুত্ব পেয়ে থাকে। এবং সাই বলা হচ্ছে যে একটা নীতি অনুসরণ করা যাক, সেটা হচ্ছে স্বশাসন এবং আত্মনিয়ন্ত্রণের নীতি। তাই বার্লিন বলেছিলেন যে নেতিবাচক স্বাধীনতায় মানবিক, অর্থাৎ সেটা অনেক হিউম্যানিজমের কথা বলে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে নেতিবাচক স্বাধীনতায় মানবিক, কারণ এর পেছনে রয়েছে ব্যক্তির নিজস্ব পছন্দ করার বলতে পারো যে পছন্দের যে সামর্থ্য। নানা পদ্ধতিতে এই স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স কে অ্যাকোয়ার করা যায়, অর্জন করা যায়। আর একটা করা যায় বিভিন্ন সুন্দর সুন্দর মূল্যবোধের সহাবস্থান, এবং সঙ্গে সঙ্গে আমাদের যে এনরিচড কালচার রয়েছে বা সংস্কৃতি রয়েছে তারও সুন্দর সহাবস্থানের প্রয়োজন আছে। এর পেছনে কিন্তু কখনো কোনো একটা ডিসিপ্লিন বা শৃঙ্খলা বা শক্তি কাঠামো পাওয়ার স্ট্রাকচার কাজ করে না। আসলে মানুষ যদি নিজে বাঁচতে চায়, সার্ভাইভ করতে চায়, অর্থাৎ ভালোভাবে বাঁচতে চায়, সেই বাঁচার এবং নানা মূল্যবোধ নিয়ে যদি মানুষ চলতে পারে, তবে সেক্ষেত্রে সেটা কিন্তু বলা যেতে পারে তার নিজস্ব ফ্রিডম বা নিজস্ব ইন্ডিপেন্ডেন্স বা নিজস্ব স্বাধীনতা হিসেবে কি হচ্ছে সেটা কিন্তু বিবেচিত হবে। সুতরাং বার্লিনের যে ভাষা, সেই ভাষায় আমরা কি হচ্ছে ইতিবাচক স্বাধীনতা অর্থাৎ পজিটিভ ইন্ডিপেন্ডেন্স এবং নেতিবাচক স্বাধীনতা অর্থাৎ নেগেটিভ ফ্রিডম, এই দুটো বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি। এবং সেখানে বলা হচ্ছে যে বার্লিন যেটা বলেছিলেন যে ইতিবাচক স্বাধীনতায় কখনো যে প্রচলিত যে ধারণা, সেই ধারণা কখনোই অ্যাকসেপ্টেড হওয়া উচিত নয় বা গ্রাহ্য নয়। স্বাধীনতা এবং নিজেকে উপলব্ধি করা কখনো ইট ক্যান নট বি আইডেন্টিক্যাল, অর্থাৎ কখনোই সেটা এক হতে পারে না। স্বতন্ত্র ব্যক্তিত্বের যে ধারণা, সেটা কিন্তু বলা যেতে পারে যে এই ইতিবাচক স্বাধীনতায় কখনোই সেটা পছন্দের বিষয় হিসেবে বিবেচিত হয় না। কারণ আত্মকে যে উপলব্ধি করা সেটা তো আমার কাছে একরকম হবে, অন্যের কাছে আর এক রকম হতে পারে। অর্থাৎ সব মানুষের কাছে সেটা ইকুয়ালি একইভাবে ট্রিটেড হবে এটা হয় না।
আবার যদি ব্যক্তির স্বাতন্ত্রতা নিয়ে আলোচনা করি, সেখানে নানা ধরনের চিন্তাধারা বা অবকাশ দেখতে পাই। অর্থাৎ সেটা বড় ছোট হতে পারে, উঁচু নিচু হতে পারে, কামনা বাসনা হতে পারে, সেইভাবে অনেক ধরনের স্ট্র্যাটিফিকেশন বা বিভেদ লক্ষ্য করা যেতে পারে। সুতরাং মানব জীবনে মূল্যবোধ জনিত বিরোধ যখন সম্ভাবনা রয়েছে, তখন দেখা যাচ্ছে যে জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে গিয়েও অনেক সময় ল্যাক অফ ইউনিটি বা ঐক্যমতের অভাব লক্ষিত হয়। তখন স্বাধীনতার সম্পর্কে ধরা পথে না থেকে কিভাবে বিভিন্ন মরালিটি দিয়ে বিচার করে বা নৈতিকতার উপর ভিত্তি করে এবং বাস্তব পদক্ষেপের সঙ্গে সেটাকে অ্যামালগেট ঘটিয়ে, অর্থাৎ পছন্দের সঙ্গে সঙ্গে যুক্ত করে যদি সেটাকে সাইমালটেনিয়াসলি একত্রে এবং শান্তিপূর্ণভাবে বা পিসফুলি ভাবে সেটাকে যদি অ্যাকোয়ার করা যায়, সে বিষয়ে বার্লিন তত্ত্ব তার দৃঢ় এবং সমর্থনের কথা, তারা বার্লিন তত্ত্ব বা বার্লিন থিওরিটিশিয়ান মানে তারা এটাকে সাপোর্ট করেছিলেন বা সমর্থন করেছিলেন। সুতরাং ইশায়া বার্লিনের এই স্বাধীনতা সম্পর্কে ধারণায় যথেষ্ট একটা কি রয়েছে, নিজস্বতা রয়েছে বা নতুনত্ব রয়েছে। উদারবাদের দ্বারা প্রভাবিত শার্লিন ইশায়া বার্লিন মুক্তির প্রশ্নে রাজনৈতিক মুক্তি বা স্বাধীনতার যে ধারণাটা দিলেন, সেখানে কি হচ্ছে যে তিনি নিজের ভাষায় যদি একটু কথা বলি, কোট আনকোট করার চেষ্টা করি, তাহলে বলা যায় এভাবে, আমি মুক্তি হারাবো যদি সে লক্ষ্যে আমি পৌঁছতে চাই তা থেকে আমাকে বিরত করা হয়। আমি চাইছি যে আমি মুক্তি পাবো, আই উইল বি ফ্রি, কিন্তু সেখানে পৌঁছতে গেলে যদি অন্য কোনো আদার অ্যাপারেটাস আমাকে বাধা দেয়, তাহলে আমি কিন্তু রেজিস্ট হয়ে যাব। একইভাবে অন্যের লক্ষ্য পূরণের লক্ষ্যে, অন্যের এমে পৌঁছতে গেলে কখনোই কিন্তু আমি অবস্টাকেল ক্রিয়েট করব না, অর্থাৎ আমি বাধা হতে পারি না। তার মতে আর্থিক মুক্তি বা দাসত্বের পেছনে মূল কারণ হচ্ছে বিশেষ আইনি ব্যবস্থা বা স্পেশাল লয়ের উপর নির্ভর করে যেটা তৈরি হয় বা হস্তক্ষেপ করা। মুক্তি বা দাসত্বের মূল কারণ হিসেবে বিশেষ আইনি ব্যবস্থা সৃষ্টি হওয়া বা না হওয়াকে বোঝায়। অর্থাৎ বলা হচ্ছে যে আর্থিক মুক্তি আমার চাই, মানুষকে আর্থিক মুক্তি দিতে হবে, কিন্তু যদি তুমি তাকে জোর করে আটকে রাখো, তবে সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে যে সেখানে আইনি ব্যবস্থার প্রয়োজন হয়ে পড়বে। সুতরাং আর্থিক দাসত্বের মূল কারণ হচ্ছে সেখানে যদি কোনো মানুষকে যদি কনফাইনমেন্টে চলে যেতে হয়, তবে সেক্ষেত্রে হচ্ছে অন্যের অশুভ ইচ্ছা, যা অনেক সময় বিপদ ডাকতে পারে। সেক্ষেত্রে বার্লিন সেটা বলেছিলেন। এছাড়া বলেছিলেন যে বার্লিন স্বাধীনতার প্রশ্নে একটা বিশেষ কথাকে বলেছেন, সেটা হচ্ছে পলিটিক্যাল রাইট বা রাজনৈতিক অধিকার। রাষ্ট্রের নিরাপত্তার যে প্রত্যাশা সেটা যে বেড়ে যায়, সেটা হচ্ছে মানুষের যে প্রাথমিক সংস্থাগুলো যদি ঠিকমতো ডেভেলপ করে, তবে সেটা মানুষের কাছে অনেক বেশি ভ্যালুয়েবল বা মূল্য। স্বাধীনতার মানে অন দা আসপেক্ট অফ ইন্ডিপেন্ডেন্স, এই মানেই তুমি বিচার করে থাকবে। সেখানে কিন্তু সাম্য, ন্যায় বিচার, জাস্টিস, সুখ, হ্যাপিনেস বা বিবেকের এলাকায় এর কতটা রেলিভেন্সি আছে বা বৌক্তিকতা আছে, সেটাকে আনার কোনো প্রয়োজন নেই। স্বাধীনতা ধ্রুপদী ধারণায় তাই নেতিবাচক স্বাধীনতার কথা আসে বটে, বরং এই বার্লিন নেতিবাচক স্বাধীনতাকে বা নেগেটিভ ইন্ডিপেন্ডেন্সকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং এই সমস্ত ধারণার মধ্যে বলপ্রয়োগ আর হস্তক্ষেপ, এই দুটোর মধ্যে উনি মোটামুটি একটা ডিস্টিংক্ট একটা পার্থক্য করার চেষ্টা করেছেন। তাই ইতিবাচক স্বাধীনতার প্রশ্নে বার্লিনের মত হলো যে এক্ষেত্রে বিবেচনা করা দরকার ব্যক্তি নিজের উপর কতটা স্বাধীন। আমি পরিচালিত হব নিজের নিজস্ব যুক্তি, নিজের উদ্দেশ্য বা এম এর দ্বারা, কোনো এক্সটার্নাল এম এর দ্বারা আমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেট হব না বা পরিচালিত হব না। ইতিবাচক স্বাধীনতার প্রশ্নে মেন কথা হলো বা মূল কথা হলো কোনো কিছু থেকে, অর্থাৎ কোনো কিছু বাধা বা কন্ট্রোল থেকে ফ্রি হওয়া বা মুক্ত হওয়া। আর নেতিবাচক বা নেগেটিভ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা হলো কোনো কিছু নিজে করা বা করার বা হবার নিজের যে ফ্রিডম বা ফ্রি হবার যে স্বাধীনতা।
তাই বার্লিনের কাছে নেতিবাচক স্বাধীনতা অনেক বেশি ইম্পর্টেন্স পায় বা গুরুত্ব পায়, কেননা সেখানে নন ইন্টারফিয়ারেন্সের একটা পলিসি বা হস্তক্ষেপ না করার নীতি একটা অনুসৃত হয়। আর ইতিবাচক স্বাধীনতায় বা পজিটিভ ইন্ডিপেন্ডেন্সের গুরুত্ব পায় বা ফ্রিডমের ক্ষেত্রে গুরুত্ব পায় স্বশাসন, অর্থাৎ একটা বলতে পারো যে নিজেকে শাসন করা এবং আত্মনিয়ন্ত্রণ, অর্থাৎ নিজেকে কন্ট্রোল করার যে পলিসি বা নীতি। তাই বার্লিনের মতে নেতিবাচক স্বাধীনতাই মানুষের কাছে অনেক বেশি হিউম্যানিজমের কথা বলে বা মানবিকতার কথা বলে, কারণ এর পেছনে রয়েছে ব্যক্তির নিজস্ব যে পছন্দ, নিজস্ব যে এবিলিটি, সেই ব্যাপারটা গুরুত্বপূর্ণ পায়, নানা গুরুত্ব পায় বা ইম্পর্টেন্স পায়। নানা পদ্ধতিতে এই স্বাধীনতা অর্জন করা যায় এবং এইগুলি হচ্ছে বিভিন্ন ভ্যালু বেসড বা বিভিন্ন মূল্যবোধ নির্ভর, এবং সেখানে বিভিন্ন মাল্টিকালচারালিজম বলো বা সাংস্কৃতিক যে ধারণা বলো, তার সহাবস্থান লক্ষ্য করা যায়। এর পেছনে কিন্তু কোনো ডিসিপ্লিন বা শৃঙ্খলা বা শক্তি কাঠামো সেভাবে কাজ করে না। সুতরাং মানুষকে যদি বাঁচতেই হয়, সেখানে মানুষকে কিন্তু অনেক বেশি বাঁচার এবং নিজস্ব মূল্যবোধ নিয়েই বাঁচতে হবে। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব ইউনিট 3 এর, সেটা হচ্ছে সাম্য বা ইকুয়ালিটি। রাষ্ট্রতত্ত্বের স্বাধীনতার মতোই বা লিবার্টিকে নিয়ে যখন আমরা এতটা আলোচনা এগিয়ে নিয়ে গেলাম, স্বাধীনতার মতো আরেকটি উল্লেখযোগ্য ধারণা হচ্ছে সাম্য বা সমতা বা ইকুয়ালিটি। প্রাচীন গ্রিক গণতান্ত্রিক রাষ্ট্রীয় যে চিন্তা ভাবনা, সেখানে কিন্তু এই সমতার ধারণাকে অ্যাকসেপ্ট করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে প্লেটো বা অ্যারিস্টটল সেভাবে কিন্তু এই ধারণাটাকে ঠিক সেভাবে সাপোর্ট করেননি। মূলত ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশনের সময় সর্বপ্রথম দেখা গেছে স্বাধীনতার সাম্য এবং সহযোগিতা, কোঅপারেট করা, সেই আদর্শে মানুষ নিজেকে অনেক বেশি দীক্ষিত করে ফেলেছে। তাই পরবর্তী পর্যায়ে ল্যাটার ফেজে আমরা 20th সেঞ্চুরি বা বিংশ শতাব্দীতে মার্ক্সীয় দর্শনে বা মার্কসিজমে বা মার্ক্সিয়ান ফিলোসফিতে এবং সোশ্যালিজমের আইডিওলজিতে বা সমাজতন্ত্রের বিভিন্ন ব্যবস্থায় এই সমতার ধারণা বা কনসেপ্টটাকে নিয়ে জোর আলোচনা শুরু হয়। এই প্রসঙ্গে বলতে গিয়ে আর্নেস্ট বার্কার একটা সুন্দর কথা বলেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন যে আর্নেস্ট বার্কার সমতার ধারণায় একটা স্ট্রাকচারাল অ্যাটিটিউডের কথা বলেছিলেন বা সুসংবদ্ধ ধারণার প্রবর্তন করেন। বার্কার সাধারণত এই ইকুয়ালিটি বা বলতে পারা যায় সমতাকে মূলত সূচনা বা ইন্ট্রোডাক্টরি বা শুরু হিসেবে ব্যাখ্যা করেছেন। তাই সাম্য বলতে আইনগত সাম্য এবং বলা যায় সামাজিক সাম্য, দুটোকেই তিনি যথেষ্ট ইম্পর্টেন্স বা গুরুত্ব দিয়েছেন। এবারে বলা যেতে পারে আইনগত সাম্য কথাটা যখন বললাম, তার মানেটা কি? দেখা যায় যে আইনের দৃষ্টিতে সমতা অর্থাৎ ইকুয়ালিটি বিফোর দ্য ল, অর্থাৎ আইনের দৃষ্টিতে সমতা আইনগত সাম্য হিসেবে বিবেচিত হয়ে থাকে। তবে শুধুমাত্র আইনগত সাম্য থাকলে ব্যক্তির জীবনে সবকিছু ফুল বিকাশ ঘটবে বা ফ্লারিশমেন্ট ঘটবে, সেটা কিন্তু হয় না, সেটা কখনো সম্ভব হয় না বা ইট ক্যান নট বি পসিবল ইন রিয়ালিটি। তবে সেখানে তাহলে কি প্রয়োজন রয়েছে? সেখানে আর এক ধরনের সাম্যের প্রয়োজন রয়েছে, এবং সেই ধরনের সাম্য হচ্ছে সোশ্যাল ইকুয়ালিটি বা সামাজিক সাম্যেরও প্রয়োজন রয়েছে। সুতরাং কি হচ্ছে, আইনগত সাম্যের সঙ্গে যদি যেতে হয়, সঙ্গে সঙ্গে কিন্তু সামাজিক সাম্যেরও পাশাপাশি থাকা প্রয়োজন রয়েছে। তাই বারবার বলেছিলেন যে সাম্য যে কনসেপ্টটা, সেটা কিন্তু প্রতিনিয়ত কি হয়, পরিবর্তিত হয়ে থাকে। ইট ইজ চেঞ্জেবল ইন নেচার। অতীতে যে বিত্তমান মানুষ সম্পত্তি ও জ্ঞানের সমৃদ্ধির কারণে যে সামাজিক মর্যাদা পেয়েছে, অ্যাকর্ডিং টু বার্কার, সেটা হচ্ছে যে সেটা তাদের আইনগত মর্যাদা দাবি করতে পারে। পূর্বে যেখানে সমস্ত ধরনের সোশ্যাল বলতে পারো যে যোগ্যতা বা সামাজিক যোগ্যতাই আইনগত যোগ্যতা নির্ধারণের একটা কি হচ্ছে পূর্বসূত্র হিসেবে মনে করা হয়েছিল,
যেখানে বর্তমানে আইনগত যোগ্যতাই বরং বলা যায় যে সামাজিক যোগ্যতা স্থিতাবস্থা বজায় রাখার একটা মূল অস্ত্রে পরিণত হয়। যেমন মার্কসিজমে বলা হয় যে যদি একটা আমরা বলি বাড়ির ভিতটা যদি ভালো না হয়, ভিতের ওপর কিন্তু স্ট্রাকচার ভালোভাবে গড়ে উঠবে না। ভিত যদি মানে কি হচ্ছে আলগা হয়, তাহলে বাড়ি অটোমেটিক্যালি ধসে যাবে। তেমনি বলা হচ্ছে যে সেখানে যেমন মার্কসিজমে বলা হয় যে ইকোনমিক্স বা অর্থনীতি যদি দেশের বুনিয়াদ সেটা যদি ভালো মতো না হয়, যেটা যদি স্ট্রাকচারড না হয়, সেটা যদি সুগঠিত না হয়, তাহলে কিন্তু তার উপরে বসে কোনো তার কালচারাল পলিটিক্যাল একটা রাষ্ট্রের যে কালচারাল পলিটিক্যাল ইত্যাদি যে অ্যাসপেক্ট গুলো রয়েছে, রাজনৈতিক সাংস্কৃতিক যে ফুল ফ্লারিশমেন্টের কথা বলা হয়, সেটা কিন্তু কখনোই সম্ভবপর হয় না। সুতরাং আইনগত যোগ্যতাই বলা হচ্ছে যে বলা যায় যে ইকুয়ালিটির ক্ষেত্রে সামাজিক যোগ্যতাকে যদি সেখানে মেনটেন করতে হয়, তাহলে আইনগত এই যোগ্যতাই সামাজিক যোগ্যতা স্থিতাবস্থা বজায় রাখার অন্যতম একটা টুল বা হাতিয়ার হিসেবে বিবেচিত হয়ে থাকবে। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা এবার হ্যারল্ড ল্যাস্কির কথা বলতে পারি। ল্যাস্কি কি কথা বলেছিলেন? ল্যাস্কি কিন্তু সমতার বিষয় কতগুলো বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। কিরকম বলেছিলেন যে তিনি কি বৈশিষ্ট্যের কথা বললেন? প্রথমত বললেন যে রাষ্ট্রের যে কোনো সংস্থাতেই চাকরি করার সুযোগ কিন্তু সব ব্যক্তির থাকবে, অর্থাৎ চাকরি করার অধিকার, রাইট বলতে পারো, সেটা প্রত্যেক ব্যক্তির থাকার প্রয়োজন আছে। দ্বিতীয়ত ব্যক্তি যাতে তার নিজস্ব যে পার্সোনালিটি, নিজস্ব যে ব্যক্তিত্ব এবং নিজস্ব যে ইনার কোয়ালিটি রয়েছে বা পাওয়ার রয়েছে, সে আভ্যন্তরীণ শক্তির বিকাশ ঘটাতে পারে এবং সেই সুযোগ থাকা প্রয়োজন আছে। তাই সমাজে যদি সাম্য প্রতিষ্ঠা করতে হয়, অর্থাৎ সমাজে যদি ইকুয়ালিটিকে মেনটেন করতে হয়, তবে প্রত্যেক ব্যক্তির নিজস্ব ফ্লারিশমেন্টের জন্য, বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ দান রাষ্ট্রকে করতে হবে বা সেখানে রাষ্ট্রকে সেই ধরনের এনভায়রনমেন্ট গড়ে তুলতে হবে। তৃতীয়ত মূলত সমতাকে সমানুপাতিকতার সমস্যা হিসেবে একটা চিহ্নিত করা হয়ে থাকে। কথাটা মানে কি? এক্ষেত্রে সমাজের লভ্যাংশ কিভাবে, অর্থাৎ সমাজ যে সারপ্লাস বা যে সমাজে লাভ করছে, প্রফিট করছে, সেই প্রফিটটা কিভাবে সমাজে যারা মানুষেরা রয়েছে, মানুষ তো সমাজবদ্ধ জীব, সেই মানুষের মধ্যে বা নাগরিকের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট হবে, এটাই কিন্তু মূল প্রধান সমস্যা হিসেবে দাঁড়িয়ে থাকে। That according to Lasky, it can be said that we are rendering to each man his own by giving him what enables him to be a man. সুতরাং এই প্রসঙ্গে বলতে গিয়ে বলা যায় যে সাম্যেরও কিছুটা প্রকারভেদ রয়েছে, বা দেয়ার আর সাম ক্লাসিফিকেশন ইন দ্য কনসেপ্ট অফ ইকুয়ালিটি। এবং সেখানে বলা হচ্ছে সাম্য মূলত কত ধরনের হতে পারে। প্রথমত যেটাকে বলা যায় একটা আইনগত সাম্যের কথা বলা হয়েছে, দ্বিতীয়ত বলা হচ্ছে সামাজিক সাম্য, সোশ্যাল ইকুয়ালিটির কথা বলা হচ্ছে, আর তৃতীয়ত বলা হচ্ছে ইকোনমিক ইকুয়ালিটি বা অর্থনৈতিক সাম্যের কথা বলা হচ্ছে। প্রথমত বলে থাকি যে রাষ্ট্র হচ্ছে একটি আইনগত প্রতিষ্ঠান, অর্থাৎ রাষ্ট্র যখন তৈরি হয় তাকে আইনের বাঁধনে বেঁধে রাষ্ট্রকে তৈরি করা হয়। প্রত্যেক ব্যক্তি এই যে রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে তার নিজস্ব একাধিক অধিকার বা আইনগত কি হচ্ছে মুখোমুখি মানে আইন বলবো একাধিক অধিকার প্রয়োগ করতে পারে। এবং এই অধিকার মূলত যে তৈরি হচ্ছে, কনসেপ্টটা ডেভেলপ করছে, সেটা কিন্তু সাম্যের ভিত্তিতেই সেটা ডেভেলপ করবে। এবং সেটা যদি সত্যি ইকুয়ালিটি বেসের উপর ভিত্তি করে যদি এই ধরনের অধিকারগুলোকে ডেভেলপ করা যায়, বার্কারের মতে বা অ্যাকর্ডিং টু বার্কার হচ্ছে এটাই হচ্ছে আইনগত সাম্য হিসেবে বিবেচিত হয়ে থাকবে। দ্বিতীয়ত বলা হচ্ছে সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে কোন রকম কোন ডিফারেন্সিয়েট করা বা বিভেদ করা উচিত নয়। তবে সেটা যদি করা হয় তবে সামাজিক সাম্য বা সোশ্যাল ইকুয়ালিটি ইন্টারাপ্টেড হবে। অর্থাৎ সামাজিক সাম্যের ক্ষেত্রে ইট ক্যান নট বি ডিজায়ারেবল, এটা কখনোই ডিজায়ারেবল হতে পারে না। এখানে সমাজের সকল ব্যক্তির মধ্যে ধর্ম, অর্থাৎ বলা যায় রিলিজিয়ান,
রাজনীতি, পলিটিক্স, সংস্কৃতি অর্থাৎ কালচার, শিক্ষা ইত্যাদি, এডুকেশন ইত্যাদির দিক থেকে সমান সুযোগ সুবিধা এবং অধিকার প্রদানের কথা বলা হচ্ছে। এবং সেটা যদি বাস্তবে তাই করা যায়, then it can be converted into social equality, তাহলে কিন্তু সেটা সামাজিক সাম্য হিসেবে বিবেচিত হয়ে থাকবে। আমরা এই প্রসঙ্গে বলতে গিয়ে চীনের কথা বলতে পারি। চীনে যেমন অর্থনৈতিক সাম্য বা ইকোনমিক ইকুয়ালিটির উপর ভীষণ গুরুত্ব দেওয়া হয় এবং চীনের সংবিধানে অর্থনৈতিক সাম্যকে অনেক বেশি স্বীকৃতি দেওয়া হয়েছে, বা ইকোনমিক ইকুয়ালিটিকে দিতে গিয়ে, স্বীকৃতি দিতে গিয়ে ইকোনমিক রাইটকে কি করা হয়েছে, সংবিধানে নথিভুক্ত করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বেশিরভাগ দেশে অর্থনৈতিক সাম্য বা ইকোনমিক ইকুয়ালিটির একটা অ্যাবসেন্সি লক্ষ্য করা যায়, এবং যেহেতু অর্থনৈতিক সাম্যের অনুপস্থিতি সেখানে লক্ষ্য করা যায়, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কি হয়ে থাকে, সমস্যা লক্ষিত হতে পারে। নৈতিকতার দিক দিয়ে বা মরালিটির দিক দিয়ে যদি বিচার করা যায়, তাহলে দেখা যায় যে অর্থনৈতিক অসাম্যকে স্বীকার করে নেওয়া যায় না, কারণ মানুষ যা অ্যাকোয়ার করে বা উপার্জন করবে সেটা তার জীবন ধারণে বা লাইভলিহুড মেনটেন করার জন্য পর্যাপ্ত বলে মনে করা হয়। মজুরি বা তার যে প্রাইস বা তার যে পুরস্কার, সেটা নির্ভর করে মানুষের নিজস্ব কোয়ালিটি বা মানুষের নিজস্ব ব্যক্তিগত যোগ্যতার বা কোয়ালিফিকেশনের উপর। তাই প্রত্যেকে সম পরিমাণ মজুরি কি দাবি করতে পারে? কখনোই পারে না। শ্রমিক তো দু ধরনের হতে পারে, যেমন হতে পারে যেটা বলা যেতে পারে, কেউ হতে পারে এফিশিয়েন্ট লেবার, কেউ হতে পারে ইনএফিশিয়েন্ট লেবার। কেউ তার বুদ্ধিমত্তা দিয়ে করতে পারে, কেউ তার কায়িক পরিশ্রমের দ্বারা করতে পারে। সেক্ষেত্রে কি মজুরি কখনো একরকম হয়? কখনোই হতে পারে না। তাই প্রত্যেকে সমপরিমাণ মজুরি কখনোই দাবি করতে পারে না, এবং সেটা যদি দাবি করা হয়, সেটা কিন্তু কখনোই সেটাকে ওবে করা যায় না, অর্থাৎ তাকে কিন্তু মানা সম্ভবপর হয় না। সুতরাং অর্থনৈতিক সাম্য চাইলেও সেখানে সমাজে যে সেটা সবসময় সম্ভবপর হয়, সেটা কিন্তু করা সম্ভব নয়। সেখানে বলা যায় যে অনেক সময় দেখা যায় যে অন্যায়, বা আমরা অনেক সময় অর্থনৈতিক সাম্যকে মেনটেন করার ক্ষেত্রে তাকে অন্যায় বা অযৌক্তিক ভাবে অনেক সময় তার পরিধিকে বাড়ানোর চেষ্টা করা হয়, কিন্তু সেটা ইচ্ছে মতো বাড়িয়ে দেওয়া যায় না। নিশ্চয়ই ইকোনমিক ইকুয়ালিটি থাকবে, হবে কতগুলো প্রিন্সিপাল বা নীতির উপর ভিত্তি করে। তাই দেখা যায় যে এই তিন রকম সাম্য, আইনগত সাম্য বলা যায়, বা বলতে পারো যে সামাজিক সাম্য বা সোশ্যাল ইকুয়ালিটি, এবং অর্থনৈতিক সাম্য অর্থাৎ ইকোনমিক ইকুয়ালিটি, যেটা আমাদের মতো দেশে বেশিরভাগ লিবারেল ডেমোক্রেটিক কান্ট্রিতে, অর্থাৎ উদারবাদী গণতান্ত্রিক যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে কখনোই পসিবল হয় না। সমাজতান্ত্রিক দেশ হিসেবে চীন নিজেকে প্রকৃত করতে চাইলেও এবং সেখানে অর্থনৈতিক অধিকারকে আজকে বাস্তবে প্রয়োগযুক্ত করার তারা চেষ্টা করছে, এবং অর্থনৈতিক অধিকার তাদের কাছে আজকে একটা সাংবিধানিক বা ফান্ডামেন্টাল রাইটস হিসেবে সেটা কি হচ্ছে, বিবেচিত হলেও কিন্তু দেখা যাচ্ছে যে অর্থনৈতিক সাম্য যে সবসময় সম্ভবপর হয়েছে, সেটা কিন্তু সম্ভবপর হচ্ছে না। এবং সেই কারণেই দেখা যাচ্ছে যে তাই ইকুয়ালিটি দেখা যায়, বা উদারনৈতিক রাষ্ট্রে দেখা যায় যে অর্থনৈতিক সাম্য হয়তো অতখানি সম্ভবপর হয় না, কিন্তু বলতে গেলে যদি সত্যি সম্ভবপর হয়ে যায় পরবর্তীকালে, তাহলে দেখা যায় যে পরবর্তীকালে আমরা কিন্তু সত্যি একটা সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্টিক স্টেটে পৌঁছে যেতে পারবো। সুতরাং সাম্য মূলত তিন রকমের হয়ে থাকে। একটা হচ্ছে আইনগত সাম্য হয়ে থাকে, একটা হচ্ছে বলা যেতে পারে সামাজিক সাম্য হতে পারে, আর একটা হচ্ছে অর্থনৈতিক সাম্য হয়ে থাকে। এবং যতটা আমরা আজকে বলা হচ্ছে যে লিবার্টি নিয়ে আলোচনা করলাম,
ঠিক ততটাই কিন্তু আমরা আজকে সমতার ধারণা নিয়ে কথা বলা হলো। এবং আমরা যেহেতু পুঁজিবাদী বলো উদারনৈতিক, আমরা বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ আমরা রাষ্ট্র হচ্ছি লিবারাল কান্ট্রি, লিবারাল ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে নিজেদের যাচাই করে থাকি বা জাহির করে থাকি। সুতরাং এই সমস্ত দেশে কিন্তু ইকুয়ালিটি, লিবার্টি বা ল, এগুলোর ভীষণ বা আইনের যথেষ্ট গুরুত্বতা রয়েছে বা ইম্পর্টেন্স রয়েছে। তাই আইনের সঙ্গে যেমন স্বাধীনতার একটা যোগাযোগ থাকবে, তেমনি আইনের সঙ্গেও বা বলা যেতে পারে সমতারও একটা গুরুত্বতা থাকবে। সুতরাং আইনকে আমরা আইন আমাদের পথ দেখায় যে আমাদের এই পথে থেকে ঠিক মতো থেকে আমরা যাতে ইকুয়ালিটি বিফোর দ্য ল সেটা মেনটেন করতে পারি, সেই ব্যাপারটার উপর গুরুত্ব দেয়। তেমনি বলা হচ্ছে মানুষের স্বাধীনতা বা লিবার্টিরও যাতে ঠিক মতো কি হয়ে ঘটে, ফ্লারিশমেন্ট ঘটে, সেই ব্যাপারটারও যথেষ্ট কি হচ্ছে উদারনৈতিক রাষ্ট্রে ভীষণভাবে গুরুত্বটা দিয়ে বা ইম্পর্টেন্স দিয়ে আমাদের বিবেচনা করতে হয়। সেখানেই সেই জন্য আজকের দিনে বলা যেতে পারে এই আইন, স্বাধীনতা এবং বলা যেতে পারে যে সাম্যতার এত গুরুত্বতা বা ইম্পর্টেন্স রয়েছে। বিপিএসসি ইউনিট 2 আর 3 এর আজকে কিন্তু এখানেই সমাপ্তি। আমি অর্চিতা শীল, রিজিওনাল সেন্টার ইগনু কলকাতা থেকে আজকে বিপিএসসি 131 এর ইউনিট 2 আর 3 এখানেই সমাপ্তি করলাম। নমস্কার।